হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এইচএসসি বোর্ড এমসিকিউ কোশ্চেন সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে কোশ্চেনটি সমাধান করতে চলেছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র রাজশাহী বোর্ড 2024 সাল। ঠিক আছে, 2024 সালের আমাদের গত বছরের যে কোশ্চেন রাজশাহী বোর্ডে এসেছিল সেটা আজকে আমরা সমাধান করব। সো ক্লাসটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। শুরুতেই এক নম্বরে দেখি আমাদের কি কোশ্চেন আছে, যে 50 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে 50 কেজি ভরের এক ব্যক্তি, আচ্ছা বোঝার ভর 50 কেজি এবং ব্যক্তির নিজের ভর 50 কেজি, খাড়া দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার দীর্ঘ মই বেয়ে নিচে নামলে কাজের পরিমাণ কত? ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কি যে আমাদের একটা খাড়া দেওয়ালের সাথে, এই একটা আমাদের খাড়া দেওয়াল, এর সাথে একটা মই লাগানো আছে, যে মইটা কিভাবে আমাদের দেওয়ালের সাথে 60 ডিগ্রি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো, এখানে কোণটা আছে কার সাথে? ভূমির সাথে কিন্তু নাই, বলছে দেওয়ালের সাথে কোণ। তাহলে এই সমস্ত অঙ্কে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা সবাই ভুল করে সেটা হচ্ছে এই কোণটা আসলে অনেক সময় খেয়াল করে না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের এই জন্য খুব ইম্পর্টেন্ট যে এখানে কোণটা বলা আছে কার সঙ্গে? দেওয়ালের সাথে। তার মানে এইখানে কোণটা দেওয়া আছে 60। এখন যেহেতু আমাদের কোণ আমরা সবসময় নর্মালি ভূমির সাথে নিয়ে কাজ করি এবং সেই সময় এই মই বেয়ে বা হেলানো তল বেয়ে উপরে উঠলে কৃত কাজ আমরা এমজি এই সাইন থিটা বসাই দিয়ে অভ্যস্ত, কিন্তু এখানে কিন্তু কোণটা যেহেতু ভূমির সাথে নেই, উপরে আছে, তাহলে কিন্তু আমরা এখন কত হবে? ডাব্লিউ ইজ ইকাল টু আমরা একবারে এমজি এইচ যদি আমরা বের করতে চাই তাহলে এই এইচ বাহুটা কি হবে? এটা যদি আমরা এস ধরে নিই তাহলে এই অতিভুজের এখন আমাদের লম্বটা কি হয়ে গেছে? ভূমি। এখন কিন্তু সাইন থিটা দিলে হবে না, ফলে আমাদের কি করতে হবে? কস থিটা। তাহলে আমাদের এস কস থিটা। ফলে এখন বললাম আমরা যদি মানগুলো ইনপুট করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত আছে দেখো, ভরের মান, তাহলে ভর কত ছিল? ব্যক্তির ভর 50 কেজি এবং বোঝা 50 কেজি, তারপরে টোটাল ভর আসছে আমাদের 100। তাহলে 100 কেজি ইন্টু জি 9.8 ইন্টু আমাদের কত আছে যে এটা আমরা 9.8, ঠিক আছে, তাহলে আমরা যেহেতু দশমিক আছে, আর এস এস এর মান দেওয়া মানে কি আমাদের এই যে মই বা সিঁড়ি থাকে হয়, তাহলে এখানে মই, তাহলে ময়ের দৈর্ঘ্য সেটা কত আছে? 4 মিটার। তাহলে আমাদের 4 আর cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান আমরা কত জানি? তাহলে একবারে আমরা মানটা বসাই দিই, তাহলে cos 60, তাহলে cos 60 এর মান কিন্তু হাফ। ফলে আমরা এখানে মুখে মুখে একবার হিসাব করে ফেলতে পারি, দেখো যে 980 আর হাফ আর 4 কাটাকাটি করলে আমাদের এখানে থাকছে কত? 2, তাহলে 980, তাহলে আমাদের কি হবে? 1960। হ্যাঁ, তাহলে আমাদের 980 ডাবল করলে 1960 খ নম্বর হবে অ্যান্সার। তাহলে খুবই সুন্দর একটি প্রশ্ন। শুধুমাত্র আমাদের এই যে কোণটা কোথায় দেওয়া আছে, উপরের তলে নাকি নিচের তলে, এটা তোমরা খুব একটু ভালোভাবে খেয়াল করে রাখবা। যদি ভূমির সাথে কোণ থাকতো এখানে কিন্তু সাইন থিটা হতো, যেহেতু এখানে লম্বের সাথে কোণ আছে তাহলে এই বাহুটা আমাদের এখন ভূমি হিসাবে কাজ করলে সেই হিসাবে আমাদের কস থিটা আসছে। ওকে, আচ্ছা এরপর আসো 2 নম্বর প্রশ্নে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিআরএমএস এর সূত্র দিয়ে দিয়েছে অলরেডি, সমীকরণ অনুসারে লেখচিত্র চেয়েছে। লেখচিত্র খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ফিজিক্সের যে কোনো সূত্রের বা যে কোনো সমীকরণ দিয়ে তার লেখচিত্র কেমন হবে এটা কিন্তু আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারি। যারা এটা নিয়ে খুব টেনশন এবং খুব আমাদের হচ্ছে কি হয় জটিলতার সম্মুখীন হও, তাদের জন্য আমাদের কিন্তু এই একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা এটা একটু দেখে নিও যে ফিজিক্সের যে কোনো গ্রাফ কিভাবে আমরা অঙ্কন করব। তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সার্চ দিলেই পাবা যে গ্রাফ অঙ্কনের টেকনিক। ঠিক আছে, যে ফিজিক্সের যে কোনো সমীকরণের গ্রাফ তুমি ওইখান থেকে করতে পারবে। তাহলে দেখো আমরা এটার গ্রাফটা কেমন হবে। আমাদের আছে এটা, আমাদের একটু প্রিন্টিং এর সমস্যা আছে, এটা আছে সিআরএমএস, এক পাশে আছে সিআরএমএস আর এক পাশে আছে টি। এই দুইটাতে এক পাশে সিআরএমএস এক পাশে টি, আর এখানে আছে রুট টি। ঠিক আছে, তাহলে এই 2 নম্বর অপশনে রুট টি দেওয়া আছে আর এই দুইটাতে শুধু টি আছে আর এই পাশে সিআরএমএস। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা সমীকরণে কিভাবে গ্রাফ অঙ্কন করতে হয় তার টেকনিকটা দেখো। যে এই অক্ষে প্রথমে আমরা দেখবো যে অক্ষে যে দুটো আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এই সমীকরণের ভিতর যেহেতু আমরা গ্রাফের গুলো সমীকরণগুলো যে বৃত্ত, প্যারাবোলা বা সরলরেখা এগুলো কি এক্স ওয়াই দিয়ে চিনে থাকি বা অভ্যস্ত, এই জন্য আমরা কি করবো, একটু জাস্ট আমরা সূত্রটাকে সমীকরণে কনভার্ট করে নিব। এই অক্ষে ওয়াই অক্ষে যে থাকবে সূত্রে তার জায়গায় ওয়াই বসাই দিবা, সিম্পল হিসেবে আবার বলে দিচ্ছি। আর এক্স অক্ষে যে থাকবে তার জায়গায় আমরা কি বসাই দিব? এক্স বসাই দিব, সিম্পল বসাই দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল সমীকরণটা দেখবো কেমন আসে জাস্ট। তাহলে এই সূত্র যদি আমরা বসাই, সিআরএমএস আছে ওয়াই অক্ষের দিকে, তাহলে এই সিআরএমএস এর জায়গায় আমরা কত বসাতে পারবো? ওয়াই সমান সমান, আর এই অক্ষে যে টি, টি আছে কারণ আমাদের রুটের ভিতরে, তাহলে রুট এক্স। আর বাকি সবগুলোকে ধ্রুবক হিসেবে আমরা যেহেতু সমানুপাতিক সম্পর্কে ধ্রুবকটাকে আলাদা হিসেবে রাখবো, যে এর সাথে একটা ধ্রুবক আছে গুণ অবস্থায়। আমাদের এখানে ধরতে পারে একটা এম ধ্রুবক আছে বা একটা কে ধ্রুবক, সবগুলো মিলে একটা ধ্রুবক আছে, আমরা এখানে এম বসাইতেও পারি, কোনো সমস্যা না। বা ধ্রুবকের মানটাকে আমরা ওয়ান হিসেবে বিবেচনা করলেও গ্রাফ বুঝতে সুবিধা হবে। তাহলে
এইটাকে আমাদের কেমন আসতেছে, যেহেতু রুট আছে এটাকে আমাদের স্কয়ার করে দেখো, তাহলে ওয়াই স্কয়ার ইনটু এক্স, এম স্কয়ার যেহেতু ধ্রুবক ওটা বাদ দাও, তাহলে ওয়াই স্কয়ার আর এক্স এর সম্পর্ক কি আসছে, ওয়াই স্কয়ার সমান সমান এক্স। তাহলে এমন রাশি হয় আমরা কি জানি, প্যারাবোলা। ওয়াই স্কয়ার সমান 4ax হলে এখানে 4 এর মানটাই এম স্কয়ার ধ্রুবক হিসাবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, প্যারাবোলা। তার মানে এটা যে সরলরেখা হবে না, তাহলে এক নাম্বারটা যে হবে না এটা কিন্তু আমরা নিশ্চিত, যে এটা তো আমাদের স্ট্রেট লাইন দেওয়া আছে, মূলবিন্দুকোণে সরলরেখা। সো দুইটাই যদি একঘাত হতো তাহলে আমাদের মূলবিন্দুকোণে সরলরেখা হতো। তার মানে প্যারাবোলা, এই যে আমরা দেখতে পাচ্ছি প্যারাবোলা সিআরএমএস আর টি আছে, তার মানে এটা সঠিক আছে। এখন এইটা তো আমার স্ট্রেট লাইন, তাহলে এটা কিভাবে সম্ভব, তাহলে এটার জন্য আমরা যদি টেস্ট করি, তাহলে এটার জন্য কি আছে দেখো, সিআরএমএস হবে ওয়াই অক্ষে, তাহলে সিআরএমএস এর জায়গায় ওয়াই, আর এখানে তো রুট টি আছে, তাই এখানে ধ্রুবক যাই থাক, ধ্রুবক এম, এই পুরো রুটটিটাকে আমরা হবে এক্স, যেহেতু পুরো রুটটিটাই আছে আমাদের এক্স অক্ষে, তাই এখন শুধু আমাদের রুট এক্স হবে না, পুরো রুটটিটাই এক্স হিসেবে কাজ হবে। তাহলে সূত্রে ওয়াই ইকুয়াল টু এম এক্স কি, মূলবিন্দুকে সরলরেখা। সো এটাও কিন্তু সঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 1 ও 2 না, 2 ও 3, 2 আর 3 অ্যান্সার হবে খ নাম্বার। ওকে, এখন আমরা আসি পরবর্তী প্রশ্নে, 3 আর 4 উদ্দীপক থেকে আমাদের স্ফেরোমিটারের, ঠিক আছে, প্রশ্ন যে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। তবে আমাদের ডিরেক্ট সূত্রের প্রশ্ন, আমরা সূত্র বসে দিলে হবে। আমরা কি জানি যে স্ফেরোমিটারের গোলীয় তলের ব্যাসার্ধ আর এর সূত্র কত হয়, ডি স্কোয়ার বাই 6h প্লাস h বাই 2, যেখানে ডিটা বলতে কি বোঝায়, ডি হচ্ছে স্ফেরোমিটারের যে 3টা পায়া থাকে, সেই পায়ার মধ্যে গড় দূরত্ব, যেটাকে আমাদের সরাসরি দেওয়া আছে না দেখি, হ্যাঁ, যে গড় দূরত্ব সরাসরি দেওয়া আছে, আর যদি 3টা দূরত্ব আলাদা দেওয়া থাকে, 3টা যোগ করে 3টে ভাগ করে তুমি গড় করে নিবা। তো গড় দূরত্ব একবারে আছে, মানে ডি এর ভ্যালু একবারে দেওয়াই আছে, আমরা ডিরেক্ট বসাই দিলেই অ্যান্সার পেয়ে যাবো। তাহলে ডি এর ভ্যালু আমাদের কত, সবগুলো যেহেতু মিলিমিটার আছে, আমরা মিলিমিটারেই করি, অ্যান্সারও মিলিমিটারেই আসছে, ঠিক আছে। তাহলে ডি এর মান 70.33, তাহলে 70.33 জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না, আমাদের সকল মানগুলো দেওয়া আছে। এই যে এইচ এর মান কত, এই যে উচ্চতা ডিরেক্ট দেওয়া আছে 8 মিলিমিটার, ফলে 6 × 8 আর প্লাস আবার 8/2, ঠিক আছে। সো এটা যদি আমরা ক্যালকুলেটরে সমাধান করি তাহলে অ্যান্সার আসবে কত, এটা অ্যান্সার হবে গ নাম্বার 107.048 মিলিমিটার, ঠিক আছে। তোমরা ক্যালকুলেটরে জাস্ট বসাই দিলে হয়ে যাবে, একদম সিম্পল ম্যাথ। 4 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, যে উক্ত স্ফেরোমিটারটি দিয়ে সর্বনিম্ন কত দূরত্ব মাপা যাবে। এটা আমাদের একটা বেসিক কোশ্চেন, যে স্ফেরোমিটার দিয়ে আমরা সর্বনিম্ন কত দূরত্ব পর্যন্ত মাপতে পারবো। এটা শুধু স্ফেরোমিটার না, তোমার স্লাইড ক্যালিপাস, তারপরে স্ক্রু গেজ যাই বলুক না কেন, সকল ক্ষেত্রে আমাদের এই সর্বনিম্ন কত দূরত্ব মাপা যাবে এটা আমরা কি দ্বারা বুঝতে পারবো। তাহলে এটা আমরা বুঝতে পারি যে ওই যন্ত্রের যে লঘিষ্ঠ গণন, বা আমাদের হচ্ছে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে আমরা কি বলি ভার্নিয়ার ধ্রুবক, এটার মাধ্যমে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, লঘিষ্ঠ গণন বের করতে হবে, যেখানে আমাদের বলাই আছে দেখো পিস দেওয়া আছে 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তো অলরেডি দেওয়া আছে, ফলে লঘিষ্ঠ গণনের সূত্র কি, পিস বাই ভাগ সংখ্যা। তাহলে আমরা কি করব, পিস, তাহলে এই পিসকে জাস্ট বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, লঘিষ্ঠ গণন, ঠিক আছে। আমরা লঘিষ্ঠ গণনকে এলসি দ্বারা বলতে পারি নরমালি, লঘিষ্ঠ গণন। তাহলে আমাদের কত আসতেছে, 1/100 মিলিমিটারের অ্যান্সার আমরা রাখবো। তাহলে 0.01, তাহলে 0.01 পর্যন্ত দূরত্ব আমরা কি করতে পারবো, সঠিকভাবে মাপতে পারবো। আবার এর গুণিতকে মাপতে পারবো, কিন্তু এর সাথে কম আমাদের যেটা মাপা সম্ভব হবে না, ঠিক আছে। তাহলে স্ফেরোমিটার আমাদের প্রথম অধ্যায়ে তোমরা অনেকেই গুরুত্ব দাও না, কিন্তু এখান থেকে কিন্তু এমসিকিউ প্রায় বছরই এসে থাকে, বিশেষ করে এই স্ফেরোমিটার এবং আমাদের পরিমাপের ত্রুটি, শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি নির্ণয়, এই টপিকস দুটার ম্যাথ অবশ্যই সলভ করবা। বোর্ড পরীক্ষায় কিন্তু একটা বা দুইটা কোশ্চেন অবশ্যই এখান থেকে আসার সম্ভাবনা থাকে। ওকে, তাহলে আমরা আসি নেক্সট প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে আমরা কি বলা আছে দেখো, যে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কৃত কাজ। একদমই সহজ একটা প্রশ্ন, যে স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে আমরা জানি কি, কাজ তার সরণের বর্গের সমানুপাতিক, তারপর সমান কি হাফ কে এক্স স্কোয়ার। সো আমরা কি বলা হচ্ছে, যে সরণ দ্বিগুণ, তাহলে এক্স এর মান যদি দ্বিগুণ করি তাহলে আমরা কাজ কত পাবো, 4 গুণ। তাহলে আমাদের ডাব্লু আমাদের কত হবে, যে সরণ দ্বিগুণ হলে কাজের মান হবে 4 গুণ। তাহলে আমরা যদি একবার এখানে বলি দেখো, যে ডাব্লু আমাদের কাজের মান কত হবে, যে 4 গুণ হবে, তাহলে এর মান 4 গুণ হয়ে যাবে। যেহেতু সরণ দ্বিগুণ হচ্ছে তাহলে কাজ হবে 4 গুণ, কিন্তু আমাদের অপশনটা খেয়াল করো, তোমাকে কিন্তু কাজ কত গুণ হবে, সেটা না আছে, কি বলা আছে, কৃত কাজ কত বৃদ্ধি পাবে। তাহলে আমাদের বৃদ্ধি দরকার। তাহলে 4 গুণ যদি হয় তাহলে এটার বৃদ্ধি কত গুণ হয়েছে, তাহলে তাহলে আমরা হিসাব করবো বৃদ্ধিটা, তাহলে বৃদ্ধি হয়েছে 3 গুণ, আর 3 গুণ যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে কত হবে, সিম্পল 300%। ওকে, তাহলে অনেকে কিন্তু ভুল করে এটা, যে মনে করে 400% অ্যান্সার হবে, কিন্তু 400% অপশনেই নাই, ঠিক আছে। তাহলে আমাদের বৃদ্ধি লেখা থাকলে অবশ্যই
আগে প্রাথমিক যেটা ছিল সেটা বাদ যাবে, ফলে 1 বাদ যাবে, আমরা গুণ হিসাবে বা অনুপাতে করলে 1 থেকে বিয়োগ করে দেব। ঠিক আছে, আসি পরের প্রশ্নে, যে এম ভরের কোনো বস্তুর গতিশক্তি কে হলে এর ভরবেগ কত। গতিশক্তি আর ভরবেগের ডিরেক্ট রিলেশন এটা সবাই আমরা জানি, ডিরেক্ট সূত্র আমাদের কি আছে, গতিশক্তি কে সমান সমান p²/2m। ফলে এখান থেকে যদি তোমরা ভরবেগ চেয়েছে তাহলে 2m গুণ হবে তার রুট হবে, তাহলে 2m কে তার রুট ওভার মান, হ্যাঁ পুরোটা রুটের ভিতরে। এর পরবর্তী আসি আমাদের এই গ্রাফ থেকে, উদ্দীপক থেকে 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর কি বলা আছে, যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আমাদের বলা আছে গ্রাফে। আচ্ছা, কেন্দ্র থেকে শুরু 50 কেজি ভরের একটি বস্তুকে এ থেকে বি বিন্দুতে নিয়ে গেলে এর ওজন কত হবে। এর ওজন হবে, দেখো এখানে কিন্তু ওজন বৃদ্ধি বা হ্রাসের কথা বলা নাই, ওজন হ্রাস পাবে কত তা কিন্তু বলা নাই, জাস্ট বলছে কি আমাদের ওজন হবে, ওজন কত হবে। তাহলে আমরা কোথায় নিয়ে গেছে, প্রথমে ছিল এতে, এ তো স্বাভাবিক, যে এ মানে কি পৃথিবীর পৃষ্ঠ আমরা দেখতে পাচ্ছি, তাহলে পৃষ্ঠ যখন ছিল তখন তার ওজন কত ছিল, আমাদের বস্তুর ভর ইন্টু 9.8, এবং বস্তুর ভরটা কত 50 কেজি দেওয়া আছে। সো আমাদের এটা যেহেতু চাইনি, এখানে আমার বের করার কোনো দরকার নাই। এখন আমার দরকার হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে যখন আসছে এই অবস্থায় ওজন বের করতে বলছে, কারণ এই অবস্থায় ওজন কত হবে, এইখানে জি বি আমরা ধরি, তাহলে এটা ওজন কত হবে, তাহলে ওজন তো সিম্পল হিসাব, W = m × g, তাহলে বি স্থানের জি এর মানটা আমাদের জানা লাগবে। ভর তো 50 কেজি আছে, এখন বি স্থানটা বলতে কোথায়, দেখো যে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, আমরা দেখতে পাচ্ছি এই যে 8 দূরত্ব, তাহলে এটা যদি পৃষ্ঠ হয় তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠের, কেন্দ্র আর পৃষ্ঠের মাঝামাঝি কোনো পয়েন্ট মানে কি, এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে, পৃষ্ঠ থেকে আরো গভীরে, তাহলে অভ্যন্তরে। ঠিক আছে, তার মানে গভীরতার সূত্র আমাদের লাগবে, এবং এখানে কতটুকু আছে দেখো r/2, একদম ঠিক কেন্দ্র এবং ভূপৃষ্ঠের মাঝামাঝি। তাহলে আমরা জানি যখন কেন্দ্রের দিকে আমরা যাই তখন জি এর মানটা তার কি ব্যাসার্ধের বা দূরত্বের সাথে সমানুপাতিক হারে কেন্দ্র থেকে গেলে বাড়তে থাকে, আর পৃষ্ঠ দিক থেকে কেন্দ্র দিকে গেলে কমতে থাকে। ফলে এই g/2 দূরত্বে কত হবে, আমাদের জি এর মানটা, আমাদের হচ্ছে r/2 দূরত্বে জি এর মানটা কত হবে, ভূপৃষ্ঠের অর্ধেক হবে। ফলে আমাদের এখানে কত হবে 9.8/2, তার মানে 4.9, তার মানে 50 × 4.9। এটা করলে কিন্তু আমরা ওজন পেয়ে যাব, এবং ওজন কত হবে 245। ঠিক আছে, আমাদের 4.9 এর সাথে গুণ করলে 245। খুবই সিম্পল একটা প্রশ্ন। এমন কথা হচ্ছে এই যে এটা যে আমাদের r/2 আছে বলে আমরা কিন্তু ডিরেক্ট বলতে পারলাম এটা অর্ধেক হবে। এখন যদি আমাদের এটা যদি অন্য ফ্র্যাকশনে থাকতো বা মান দেওয়া থাকতো তখন কিন্তু আমরা গভীরতার সূত্র দিয়ে বের করতাম। আর এই জি বি এর সূত্রটা কত হতো, তাহলে গভীরতা জি এর সূত্র তোমরা অবশ্যই মনে রাখবে খুব ভালো করে, 1 - h/r ইন্টু পৃথিবীর পৃষ্ঠের যে জি নর্মাল 9.8 আমাদের সেটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম না, কারণ r/2 দূরত্বে অর্ধেক হবে, এটা আমাদের জানা। এমসিকিউতে মানগুলো কিন্তু আসলে এভাবেই থাকে, গভীরতা যদি r/3 থাকে তুমি g/2 হবে, অর্ধেক হবে, r/3 থাকলে g/3 হবে। এই পাশ থেকে দূরত্বটা আমরা খেয়াল করতে হবে, কেন্দ্রের দিক থেকে না, কিন্তু এখানে আমাদের যে এইচ এটা কিন্তু আবার পৃষ্ঠের দিক থেকে। ঠিক আছে, এইটা আবার অনেকে ভুল করে ফেলে, অনেক সময় গ্রাফে যে দূরত্বগুলো থাকে, গ্রাফের দূরত্বগুলো সব কেন্দ্রের সাপেক্ষে, কিন্তু আমাদের লাগে পৃষ্ঠের দিক থেকে, তখন কিন্তু আবার মাইনাস করে নেওয়া লাগে। তাহলে আমরা এই সূত্র দিয়ে যখন আমরা জি বের করে জাস্ট গুণ করে দিতাম, হয়ে যেত। 8 নাম্বার আমাদের হচ্ছে বহু নির্বাচনীমূলক প্রশ্ন কি আছে বলছে, দেখো এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ। তাহলে এই বিন্দুটা কোথায়, পৃথিবীর পৃষ্ঠ। এই বিন্দু যত পৃথিবীর পৃষ্ঠ, তাহলে আমরা কি জানি যে কোনো বস্তুর যে প্রাবল্যের মান আর জি এর মান আসলে একই রকম। তাহলে প্রাবল্য বলতে এখানে অনেকে প্রাবল্যের সূত্র অনেকে বুঝতে সমস্যা হয়, তাই তোমরা মনে রাখো যে প্রাবল্য, যে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য আর ওই স্তরের জি এর মানটা আসলে মোটামুটি একই রকম, পৃষ্ঠের জন্য তো সেম, হুবহু এক। তাহলে মহাকর্ষীয় প্রাবল্য কত বেশি হবে, আমরা জি এর মান সবচেয়ে বেশি কোথায় কোথায়, পৃষ্ঠে। তোমার প্রাবল্য দিয়ে বুঝতে অসুবিধা হলে তুমি এটাকে জি হিসাবে ধরে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য বেশি হলে আমাদের এটা কি বলছে, রাইট, যেহেতু এই বিন্দু পৃষ্ঠে আছে তাহলে এটা আমাদের জন্য রাইট স্টেটমেন্ট। বি নাম্বার, এই সরি 2 নম্বরে বলছে বি বিন্দুতে জি এর মান এ বিন্দুর অর্ধেক। বি বিন্দুতে জি এর মান এ বিন্দুর অর্ধেক, হ্যাঁ সেটা তো আমরা আগেই বললাম যে বি বিন্দুতে তো r/2 দূরত্বে আছে, অবশ্যই অর্ধেক হবে, তাহলে এটাও রাইট। বি ও সি বিন্দুতে বস্তুর ওজন সমান, বি আর সি বিন্দুতে ওজন সমান হতে হলে কি হতে হবে, জি এর মান সেম হতে হবে। এখন যেহেতু এখান থেকে এই গভীরতা আর উচ্চতা সেম, এটাও r/2 এটাও r/2, সো জি এর মান সেম হওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ আমরা কি জানি কি উপরের দিকে গেলে প্রায় দ্বিগুণ হারে, প্রায় দ্বিগুণের কাছাকাছি হারে আমাদের কি হয় হ্রাস পাই, আর নিচের দিকে তো, তাহলে এখানে জি এর মান এটার তুলনায় এর প্রায় অর্ধেক। সো আমাদের এখানে কি হবে না, ওজন সমান হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু দূরত্ব সেম। দূরত্ব যদি ভিন্ন ভিন্ন হতো তখন আবার সি বিন্দুতে জি বের করে আমরা টেস্ট করা লাগতো, কিন্তু আমাদের এমসিকিউ যেহেতু
এখানে আমাদের সেজন্য সমান উচ্চতায় থাকবে। আর সমান উচ্চতায় অবশ্যই কি হবে, গভীরতায় জি বেশি হবে, উচ্চতায় জি কম থাকবে। তাহলে এগুলো আমরা বেসিক হিসাবে যদি জেনে থাকি তাহলে এমসিকিউ কিন্তু আমরা ঝটপট অ্যান্সার করতে পারবো। তাহলে মানে 3 নম্বরটা ভুল, অ্যান্সার হবে কত 1 ও 2। তাহলে সঠিক অ্যান্সার 1 ও 2। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 9 নাম্বার, যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয় তবে আমাদের ন্যাবলা ক্রস এ এর মান কত? আচ্ছা, এখানে দেখো যে বলছে এ একটি ভেক্টর ক্ষেত্র, শুধু বলা আছে ভেক্টর ক্ষেত্র, কিন্তু এটা কোনো সমীকরণ দেওয়া নাই। এখন এটা যদি আমাদের এক্স ওয়াই জেড এর সাথে সমীকরণ না দেওয়া থাকে তাহলে তো এই ন্যাবলা ক্রস এর মানটা কত হবে এটা বের করা আমাদের জন্য মুশকিল। ঠিক আছে, কিন্তু এখানে হয়তো প্রশ্নে আমাদের যদি বলা থাকতো এ একটি আমাদের সংরক্ষণশীল অথবা আমাদের হচ্ছে অঘূর্ণনশীল ক্ষেত্র, তাহলে কিন্তু আমরা এখান থেকে ইজিলি বলতে পারতাম যে এটার মান 0। তাহলে এটা প্রশ্নের ভাষাটা হয়তো টাইপিং মিস্টেক বা আমাদের যাই হোক প্রশ্নের একটু সমস্যা থাকতে পারে। তাহলে এখানে আমাদের যেহেতু এই সংখ্যা 1 2 3 এগুলো আমাদের যেহেতু কোনো সমীকরণ দেওয়া নাই, তাহলে এগুলো হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে আমরা যদি এটাকে সংরক্ষণশীল ক্ষেত্র হিসেবে ধরে নিই, সেই হিসাবে এটার অ্যান্সার আমরা দিব 0। ওকে, প্রশ্নের ভাষাগত সমস্যা আছে। 10 নম্বর, সুষম আয়তাকার বস্তুর ভার কেন্দ্র থাকে। এটা তো আমরা খুবই ইজিলি বলতে পারি যে কোনো বস্তু সুষম হয় এবং তার যদি আয়তাকার হয়, দেখো এই একটা আয়তাকার বস্তু যদি আমরা বলে নিই তাহলে এর ভর কেন্দ্র থাকবে কোথায়? এই যে দৈর্ঘ্যের অর্ধেকে হাইটের অর্ধেকে। তার মানে আসলে আমরা বলতে পারি যে এর যে কর্ণদ্বয় যেখানে ছেদ করবে, যেহেতু এটা সুষম আয়তকার, তাহলে এর কর্ণদ্বয় যেখানে ছেদ করবে সেটা কিন্তু হবে একদম তার ভার কেন্দ্র, একদম মিডল পয়েন্ট। ঠিক আছে, ফলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। ওকে, মধ্যবিন্দু আর কেউ বলো না, মধ্যবিন্দু মানে কখন বলবো, যখন সরু লাঠি লম্বা লাঠি আছে, কিন্তু এটা তো বলে দিয়েছে আয়তকার বস্তু। ঠিক আছে, এই জন্য আয়তকার বস্তুর জন্য তার কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে হবে ভর কেন্দ্র। 11 নম্বর, সরল দোলকের ববের ভর 4 গুণ করা হলো। এটা যেহেতু সরল দোলক, সরল দোলকের ববের ভর 4 গুণ করলে দোলনকাল। তাহলে এটা অনেকে প্রশ্ন ভুল করে আসো তোমরা। দেখো সরল দোলক যেহেতু স্পষ্টভাবে বলা আছে, দোলকের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু আমরা কি জানি 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে কি ভরের কোনো রাশিমালা আছে এই পর্যায়কালের ভিতরে? ভরের কিন্তু কোনো রাশিমালা নাই। তার মানে ববের ভরের সাথে এই দোলকের পর্যায়কালের কোনো রিলেশন নাই। তাই ববের ভর আমরা বাড়াই কমাই যাই করি না কেন, পর্যায়কাল অপরিবর্তিত থাকবে, আগে যা ছিল তাই। আর যেটার মান আগেও যা পরেও তাই, অনুপাত করলে কত গুণ হবে? একটা একটার 1 গুণ, মানে সমান। 1 গুণ মানে সমান সমান, কোনো পরিবর্তন হয়নি। তবে এটা যদি স্প্রিং হতো, স্প্রিং এর জন্য, তাহলে এটা কিন্তু যদি স্প্রিং বলতাম আমরা, প্রশ্ন যদি স্প্রিং বলা থাকতো, তখন কিন্তু আমরা টি এর মান দেখো যে 2 পাই রুট ওভার এম বাই কে। স্প্রিং এর জন্য হলে কিন্তু আবার ভরের সাথে সম্পর্কযুক্ত আছে। তাহলে যদি বলতে স্প্রিং এর ঝুলানো ভরের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল বা 4 গুণ হয়ে গেল, তখন কিন্তু মানে কি হয়ে যেত, দ্বিগুণ হয়ে যেত, রুট আছে। তাহলে স্প্রিং আর দোলক এটা আমাদের উল্টাপানা বা এটা গুলাই ফেলার কোনো কারণ নাই। ওকে, স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর সাথে সংযুক্ত ভর, স্প্রিং এর সাথে যে ভরটা সংযুক্ত করা হয় তার বর্গের মূল মানে বর্গমূল আকারে কিন্তু আমাদের স্প্রিং এর পর্যায়কাল চেঞ্জ হয়। তাহলে দোলক, শুধু দোলক বা সরল দোলক যখন উল্লেখ করা থাকবে তখন ভরের সাথে আমাদের পর্যায়কালের কোনো সম্পর্ক আমরা থাকবে না। ওকে, 12 নম্বর, দুটি ভেক্টর এ ও বি এর স্কেলার গুণফল আছে। আমাদের স্কেলার গুণফল আর ভেক্টর গুণফলের মান দিয়ে বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি যে এই যে ভেক্টর গুণফল, এই ভেক্টর গুণফল মানে কি? ভেক্টর গুণফল মানে আসলে এ বি সাইন থিটা, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ভেক্টর গুণফলের মান, তাহলে মান কত হবে? এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটার মান 6√3, আমরা এটা বলতে পারি। এবং যে 18, তাহলে এটা কিসের মান? স্কেলার গুণন। তাহলে স্কেলার গুণন কত হয়? এ বি কস থিটা। তাহলে এ বি কস থিটা সমান সমান 18। এই দুটো ইকুয়েশন থেকে আমাদের কি বলছে? থিটা লাগবে। তো থিটা যদি আমাদের দরকার হয় তাহলে এ আর বি এর মান আমরা জানি না, দুটো অনুপাত নিব। তাহলে এটা ভাগ এটা যদি আমরা করি, এ বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সাইন বাই কস ট্যান থিটা। তাহলে আমাদের ট্যান থিটার মান কত আসছে দেখো, 6√3 উপরে, এইটা 18 নিচে। তাহলে 6√3 বাই 18, 6√3 বাই 18, তাহলে কত থাকে আমাদের? এটা কাটলে 3√3 আর 3 কাটলে 1/√3। তাহলে 1/√3 ট্যান কত ডিগ্রি 1/√3 হয়? 30 ডিগ্রি। একদম ইজি, ক্যালকুলেটর লাগবে না, তো মুখে মুখে ইজিলি সলভ করতে পারবা। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এগুলো কিন্তু ভার্সিটিতেও এই ধরনের প্রশ্নগুলো আসে। তাই এগুলো এখন থেকে প্র্যাকটিস করবা হাতে ক্যালকুলেশন করার। তোর ক্যালকুলেটর চাপার আগেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, সেই সাথে তোমার ভার্সিটির প্রিপারেশনটাও হয়ে যাবে। ওকে, 13 নম্বর, কোন স্থানে আর্দ্র ও শুষ্ক বল হাইগ্রোমিটারের তাপমাত্রার ব্যবধান 0 হলে ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতার মান কত? খুবই বেসিক্যাল একটা প্রশ্ন এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন জায়গায় মেডিকেল অ্যাডমিশনে বা অন্যান্য জায়গায় এই হাইগ্রোমিটার সংক্রান্ত
প্রশ্ন কিন্তু আসে। সো এর বেসিকটা তোমাকে খুবই ভালোভাবে জানতে হবে। হাইগ্রোমিটার কি থাকে? দুইটা থার্মোমিটার থাকে, একটাকে আমরা বলি কি শুষ্ক বাল্ব থার্মোমিটার, আর একটাকে বলা হয় সিক্ত বাল্ব থার্মোমিটার। এখন এই দুটার মধ্যে তাপমাত্রার পার্থক্য কখন থাকে? যখন বায়ুর আর্দ্রতা আমাদের নর্মাল বায়ু থাকে বা আর্দ্রতা এক কথায় 100% থাকে না, বায়ু যখন সম্পৃক্ত অবস্থায় থাকে না, তখন দুইটার মধ্যে তাপমাত্রার পার্থক্য দেখা যায়। কিন্তু যদি আমাদের কি হয় ব্যবধান শূন্য, এই যে ব্যবধান শূন্য মানে কি, যে শুষ্ক বাল্ব আর সিক্ত বাল্ব দুইটাতে সেম মান আসতেছে, তাহলে দুইটা θ1 আর θ2 সমান হয়ে গেছে। তাহলে θ1 আর θ2 যদি সমান হইতে হয়, তার মানে সিক্ত বাল্বে যেই আমাদের কাপড় দিয়ে আমাদের বাল্বটা ভেজানো থাকে, তার মানে ওই কাপড় থেকে একদমই বাষ্প হচ্ছে না, একদমই বাষ্প হচ্ছে না বলেই কিন্তু θ1 সমান θ2 এটা সম্ভব হয়েছে। তার মানে বায়ু ওই অবস্থায় সম্পৃক্ত অবস্থায় আছে, তার মানে ওই অবস্থায় তার আর্দ্রতা একদম 100%। আর্দ্রতা যদি 100% না থাকতো, তাহলে কিছু পরিমাণ পানি বাষ্প হতো, ফলে θ2 এর মান কিছু হলেও ছোট হতো। ঠিক আছে, সিক্ত বাল্বের তাপমাত্রা কিছুটা কম আসতো। ওকে, 14 নম্বর প্রশ্নে দেখো আমাদের 0.1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করায় বস্তুটি ত্বরণ। ভর আছে, ত্বরণ দেওয়া আছে, আমাদের বল চেয়েছে একদম এফ সমান সমান এম এ, সবচেয়ে সহজ একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। দেখো এফ সমান এম এ, তাহলে 0.1 এর সাথে এন গুণ কত? 1 নিউটন, জাস্ট একদম সিম্পল। 15 নাম্বার, যে বলের কারণে বস্তুর বৃত্তাকার পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করে নেওয়া হয়। আচ্ছা, এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বেসিক্যাল একটা প্রশ্ন। তাহলে এই জিনিসগুলোই তোমাদের ফিজিক্সের কিন্তু এই ছোট ছোট বেসিকগুলো ক্লিয়ার থাকা খুবই জরুরি। জড়তার কারণে কি হবে? তাহলে একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এই একটা বস্তুর উপর বৃত্তাকার পথে ঘূর্ণয়মান আছে। আর আমাদের ঘূর্ণয়মান থাকে কি কারণে? যে সবসময় কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, কেন্দ্রমুখী বল, সেই বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এখন যদি কেন্দ্রমুখী বলটা সে না পায়, তাহলে কি হবে? যে বৃত্তাকার পথে সবসময় আমরা জানি কি বস্তুর বেগের যে দিক, তার রৈখিক বেগের দিক সবসময় থাকে কি স্পর্শক বরাবর। কেন্দ্রমুখী বলটা কি করে? তার বেগের দিককে প্রতিনিয়ত চেঞ্জ করে তাকে বৃত্তাকার পথে ঘোরায়। এখন যদি কেন্দ্রমুখী বল কোনো না থাকে, তাহলে আমাদের নিউটনের সূত্র অনুসারে কি হবে? তার বেগের কোনো পরিবর্তন, বেগের মান অথবা দিক কিছুই আর পরিবর্তন হবে না। তাহলে যেহেতু যেই কেন্দ্রমুখী বলটা তার বেগের দিককে চেঞ্জ করতেছিল, সেই বলটা অফ হয়ে গেছে, ফলে তার বেগের দিক আর চেঞ্জ হবে না। সে কি করবে? এই দিক বরাবর, তাহলে এখান থেকে ছুটে এই বেগের যে দিক ছিল ওই বরাবর সরল রেখায় সমবেগে চলতে থাকবে। তাহলে আমরা কি বলা আছে? স্পর্শক বরাবর। এবং এটা যেহেতু স্পর্শক, তাহলে আমরা বৃত্তাকার পথের জন্য সেটাকে স্পর্শক বলতে পারি। তাহলে স্পর্শ বরাবর ছুটে যাবে, হ্যাঁ আমরা দেখতেছি স্পর্শক বরাবর ছুটে যাবে, এটা রাইট আছে। ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে, বেগের দিক, স্পর্শকটাই তো বেগের দিক, তাহলে স্পর্শকের দিকে যাবে মানে বেগের দিকে যাবে, দুইটা আসলে একই স্টেটমেন্ট, তাহলে এটাও সঠিক। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটে যাবে না, হ্যাঁ এখান থেকে তো কেন্দ্রের দিকে আসার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে এটা কখনোই হবে না, ফলে আমাদের কি হচ্ছে? এটা কখনো হবে না। তাহলে 1 আর 2, 1 আর 2 মানে ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা আসি নেক্সট প্রশ্নে। 16 নম্বর, নিচের কোনটি অধিক স্থিতিস্থাপক? আচ্ছা, আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে স্থিতিস্থাপকতা আমরা বুঝতে পারি মেইনলি কিসের মান দেখে? তার কঠিন পদার্থের ক্ষেত্রে এই অঙ্গুনাঙ্ক। তাহলে আমরা এই অঙ্গুনাঙ্ক দেখে মোটামুটি আমরা বুঝতে পারবো। তাহলে এখানে যেগুলো আছে তাদের মধ্যে কি কাঁচ, রাবার, কাঠ, তামা, তাহলে তো আমার এই অঙ্গুনাঙ্ক বেশি, তাহলে আমাদের কি হবে? এটা বেশি স্থিতিস্থাপক। আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রের নাম আমরা একটু আগে দেখে আসলাম অলরেডি, হাইগ্রোমিটার। শুষ্ক সিক্ত বাল্ব হাইগ্রোমিটার আমাদের যেটা আছে বই আছে ওইটা, কিন্তু হাইগ্রোমিটার মেইনলি, হাইগ্রোমিটার বিভিন্ন ধরন আছে। তাহলে আমরা হাইগ্রোমিটার। ক্ষমতার মাত্রা কত? 9-10 থেকে পড়ে আসতে তো তোমরা, ক্ষমতা কি কাজ বাই সময়। তো কাজের মাত্রাকে যদি সময়ের মাত্রাতে ভাগ করি, তাহলে কত আসছে? ml² T−3, এটা আমরা জানি সবাই। তারপরেও যদি আমরা করতে চাও, দেখো কাজ, তাহলে আমরা বাংলায় লিখলাম কাজ বাই সময়, তাই তো? তাহলে কাজ সমান সমান কি জানি? বল ইনটু সরণ। তাহলে বল, তাহলে বলের মাত্রা কত? বল আবার এফ সমান এম এ, যাই হোক, তাহলে বলের মাত্রা আমাদের সহজ জানা আছে। তাহলে কাজের মাত্রা কত হবে? বল ইনটু সরণ। তাহলে বলের মাত্রা ml T−2, আর সরণের জন্য কত? এল, আর সময় টি, তার মানে আমাদের কত আসবে? ml² T−3। তাই যারা এগুলো আমাদের কি করা লাগে, মুখস্থ কোনো লাগে না, জাস্ট একটু সমীকরণটা দিয়ে পাশে 1 মিনিট আমাদের কয় লাগবে? 5 সেকেন্ড লাগবে, 5-10 সেকেন্ড লাগবে, করে ফেলাই ভালো। মুখস্থ রাখতে যে এই -3 +3 বা স্কোয়ার এই ভুল করার চাইতে তুমি একটু ক্যালকুলেশন করে বের করে নিবা, তাহলে আর কোনো ইয়া নেই। আর তাছাড়া যেগুলো আমাদের বারবার রিপিট হয়, সেগুলো তো 2-1 বার প্রশ্ন সলভ করতে গেলে আপনা আপনি তোমার দেখলে বুঝতে পারবো, মুখস্থ হয়ে যাবে আর কি, মুখস্থ করা লাগবে না ইন্টেনশনালি। আচ্ছা আসো, গ্যাসের চলরাশি কয়টি? এটাও জ্ঞানমূলক প্রশ্ন। গ্যাসের চলরাশি কয়টি আমরা কি জানি? 3টা। কি? যে চাপ, আয়তন, তাপমাত্রা, এই সাধারণত এই 3টাকে আমরা গ্যাসের চলরাশি হিসেবে ধরি। ঠিক আছে, আর থার্মোডাইনামিক্সে এবার আছে কি হয়? এন্ট্রপিকে নিয়ে আসা হয়, কিন্তু এখানে আমাদের যেহেতু
গ্যাস অলরেডি উল্লেখ করে দিয়েছে, গ্যাসের ক্ষেত্রে আমরা তিনটাকেই বলবো, এখানে এনট্রপিকে আমরা নিয়ে আসবো না। ওকে, 20 নম্বর, কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে দুর্বল, আচ্ছা কোন কণার, কোন কণার মানে কোন কণার পারস্পরিক, আমরা এটাও জ্ঞানমূলক প্রশ্ন। কি বলছে, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি হয়, ফোটন, ফোটন তো তড়িৎ চুম্বকীয় বলের জন্য, গ্র্যাভিটন মহাকর্ষ বলের জন্য, মেসন কি সবল নিউক্লিয় বলের জন্য, আর দুর্বলের জন্য তাহলে কি হবে, বোসন। তাহলে এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আমাদের মোটামুটি পরীক্ষায় রিপিট আসে, সো এগুলো তোমরা ভালো করে মনে রাখবা। 21 নম্বর, দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান আছে, দুটা বস্তু জড়তার ভ্রামকের মান দেওয়া আছে, ঘূর্ণন গতিশক্তি সমান, আচ্ছা তাদের বলেছে গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি সমান কৌণিক ভরবেগের অনুপাত। তার মানে গতিশক্তি EK1 সমান সমান EK2, এটা শর্ত বলে দিছে। জড়তার ভ্রামক ভিন্ন, ফলে তার নিশ্চয়ই কৌণিক বেগও ভিন্ন হইতে হবে, নাহলে তো গতিশক্তি সমান হতে পারতো না। তাহলে গতিশক্তির সূত্র তাহলে আমরা কি জানি, যে হাফ I1 ওমেগা 1 এর স্কোয়ার, তাহলে এখানে হাফ I2 ওমেগা 2 এর স্কোয়ার, যেহেতু আমাদের কৌণিক গতিশক্তি কি হয়, জড়তার ভ্রামক ইনটু কৌণিক বেগের স্কোয়ার, ঠিক আছে। এখন আমাদের হাফ হাফ তো ক্যান্সেল, আমাদের বলছে কি I1 এর মান I, আচ্ছা I1 এর মান শুধু I, ওমেগা 1 এর মান আমরা জানি না, I2 এর মান কত 2I, তাহলে এটা 2I ইনটু ওমেগা 2 এর স্কোয়ার। এর অনুপাত চাইছে কোনটার, যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয় তবে তাদের কৌণিক অনুপাত, মানে এখানে যে আগে আছে তার মানে 1 এর সাথে 2 এর অনুপাত এক কথায় আমাদের লাগবে, তাহলে 1 আর 2 এক পাশে নিয়ে আসলে 2:1, তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 নিলে আসতেছে √2, তাহলে √2:1, এটাকে নিচে নিয়ে আসলে আমাদের আসছে কত, যে দ্বিগুণ, হ্যাঁ, তাহলে আমাদের আসবে √2:1 কোনটা আছে, গ নাম্বার। তাহলে যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয় তবে কৌণিক ভরবেগের অনুপাত, হ্যাঁ, তাহলে আমাদের এখানে যে অনুপাতে আছে আমরা এই যে 1:2, তাহলে যার আমাদের কি আছে I, জড়তার ভ্রামক কম, জড়তার ভ্রামক যদি কম হয় তাহলে অবশ্যই তার কি হইতে হবে, কৌণিক বেগ বেশি থাকতে হবে, না হলে তো কখনোই গতিশক্তি দুটার মান সেম হতো না। নর্মাল ভাবো, যার ভর কম আর যদি বেগও কম হতো তাহলে গতিশক্তি যেমন হয় না, ঠিক তেমনি ঘূর্ণনের বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক কম, ফলে কৌণিক গতিশক্তি বেশি হইতে হবে, তাহলে প্রথম জনের কৌণিক গতিশক্তি বেশি, দ্বিতীয়টা কম, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রথমটা বেশি হবে। আর যেহেতু আমরা এই ওমেগা স্কোয়ার আছে, ফলে রুট হবে, আর দ্বিগুণ থাকলে একটা দ্বিগুণ, তাহলে √2 হবে, এটা কিন্তু আমরা অঙ্ক না করে মুখে মুখে কিন্তু আসলে আমরা প্রশ্নের অপশনগুলো দেখলেই কিন্তু বা ডাটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছিলাম। তারপরে আমরা সমাধান করে দিলাম ম্যাথ, যেন পরবর্তীতে আমাদের দ্বিগুণ না হয়ে অন্য কোনো মান থাকলে যেন কোনো সমস্যা না হয়, জাস্ট আমরা সিম্পলি করে ফেলব। ওকে, 22 নম্বর, 1000 সিসি আয়তনের পারদে এত চাপ প্রয়োগ করলে এর আয়তন 2 সিসি কমে, পারদের সংনম্যতা, আচ্ছা পারদের সংনম্যতা কত, তাহলে সংনম্যতা আমরা বলতে কি জানি, যে সাধারণত আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, বাল্ক মডুলাসের বিপরীত ইনভার্স। তাহলে যে আমরা একবারে যদি সংনম্যতা বের করি তাহলে সংনম্যতাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, যে সি লিখতে পারি অথবা কে লিখতে পারি, যাই হোক আমরা যদি সি দিয়ে প্রকাশ করি তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আয়তন গুণাঙ্কের বিপরীত, তাহলে আয়তন গুণাঙ্কের সূত্র কি হয়, পি ইনটু বড় হাতের ভি বাই আমাদের স্মল ভি, তাহলে উল্টাই দিলে তাহলে কি হয়ে যাবে, স্মল ভি বা এটাকে আমরা ডেল ভি দিয়ে প্রকাশ করি, আর বি ইনটু ভি এটা আমরা দিলাম নিচে, তাহলে উল্টাই দিলাম একবারে, সংনম্যতা আয়তন গুণাঙ্কের বিপরীত, ঠিক আছে, আয়তন গুণাঙ্ক হলে পিভি বাই ডেল ভি হতো, তাহলে একবারে উল্টাই দিলাম, তাহলে আছে কত 4, ডেল ভির মান কত আমাদের আছে 2, তাহলে 2 বাই চাপ ইনটু আয়তন, জাস্ট ক্যালকুলেটর বসাই দাও, তাহলে ক্যালকুলেটর বসাই দিলে অ্যান্সার কত হবে আমাদের 10 খ নম্বর, 4 ইনটু 10⁻11, ঠিক আছে, ক্যালকুলেটর বসাই দিলে একবারে মান চলে আসছে, সব মান দেওয়া আছে, এককের কোনো পরিবর্তন করা লাগবে না, কিছু করা লাগবে না, ডিরেক্ট আমরা বসাই দিব, কারণ সিসি সিসি কেটে যাবে। ওকে, আসি পরের প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে 23 ও 24 নম্বর প্রশ্ন, আমাদের স্প্রিং এর একটা চিত্র দেওয়া আছে, যে স্প্রিং এর সাথে একটা ভর আছে, যার ভর 10 কেজি, সুযুক্ত অবস্থায় টেনে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটা আনুভূমিক বরাবর আমাদের কি আছে, দুলয়মান আছে, ঠিক আছে, কম্পমান আছে। 23 নম্বর, এ বিন্দুতে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে বস্তুটির উপর স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল কত, তার মানে স্প্রিং সাম্যাবস্থা থেকে টেনে এ বিন্দুতে নিয়ে আসা হয়েছে, ওই সময় তার উপরে কতটা বল কাজ করছে, তাহলে আমরা জানি কি যে এফ সমান সমান কে ইন্টু এক্স, যে স্প্রিং এর যদি স্প্রিং ধ্রুবক আমাদের জানা থাকে তার সাথে জাস্ট প্রসারণটা গুণ করলেই হয়ে যায়, তাহলে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, হ্যাঁ 30, তাহলে 30 ইন্টু এক্স এর মান কত 20 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটার মানে কত 0.2, তার মানে কত আছে 6 নিউটন, একদম সিম্পল প্রশ্ন। 24 নম্বর, কোন অবস্থানে আমাদের ত্বরণ সবচেয়ে বেশি,
আচ্ছা, ত্বরণের মান সবচেয়ে বেশি, তাহলে আমরা জানি স্প্রিং এ যখন আমরা ছেড়ে দিব তার যে কম্পনটা হবে সেটা কি ধরনের গতি? সরল সন্ধিত গতি, SHM। ফলে এই সরল সন্ধিত গতির ক্ষেত্রে আমরা কি জানি যে সাম্য অবস্থায় কি হয়? বেগ সর্বোচ্চ, ত্বরণ 0। তাহলে এই যে সাম্য অবস্থা তো এই পয়েন্টটা, তাহলে এইখানে আমাদের কি হচ্ছে? ত্বরণ a এর মান 0 এবং শেষে বিস্তারের শেষে এখানে কি হয়? a হবে ম্যাক্সিমাম। তাহলে আমাদের হবে কোথায়? বিস্তারের শেষে এই ডি বিন্দুতে অথবা এ বিন্দুতে। এ আর ডি এর মধ্যে কি আছে? এ আছে, ডি নাই অপশনে, ঠিক আছে? তাহলে এ এবং ডি এখানেও হবে, এখানেও হবে, এই দুই পয়েন্টে হবে, আর এখানে হবে সর্বনিম্ন। আর এই বিসি পয়েন্টে আমাদের সর্বোচ্চ সর্বনিম্নের মাঝামাঝি একটা মান থাকবে, ঠিক আছে? কম থাকবে। 25 নাম্বার, স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে নদী উপরে যেতে সাঁতারুকে স্রোতের সাথে কতক্ষণে যাত্রা শুরু করতে হবে? তাহলে নর্মালি আমরা টাইমের সূত্র কি জানি? যে টি ইজিক্যাল টু, যে নদী পারাপারে যে টাইম, টি ইজিক্যাল টু আমরা বলতে পারি ডি বাই ভি সাইন আলফা, অথবা সাইন থিটা যাই বলি, আমরা সাইন আলফা ধরলাম। তাহলে এই যে টাইমের মান সবচেয়ে কম হবে কখন? যখন সাইন আলফা হাইস্ট। সাইন আলফা হাইস্ট মান কত? 1। তাহলে সাইন আলফা যখন 1 হয় তখন টি মিনিমাম হয়। ফলে টি মিনিমাম তখনই হবে যখন আলফার মানটা কত হবে? 90 ডিগ্রি। একদম সিম্পল প্রশ্ন, এটা আমরা সবাই মোটামুটি জানা আছে। তাহলে দেখো যে প্রশ্ন কিন্তু খুবই কঠিন, প্রশ্ন তো একটাও নাই মেইনলি। তাহলে কঠিন, সবাই যে বলে বোর্ড এমসিকিউ খুব কঠিন, কঠিন কারণ কি? প্র্যাকটিসের অভাব। তাছাড়া আমরা তো কঠিন, এই যে 25টা প্রশ্ন সলভ করলাম, একটাও কি কঠিন কোনো কিছু আসলাম যে আটকাই গেলাম বা আটকাই যাবার মতো কোনো প্রশ্ন? তাহলে সবই কিন্তু আমাদের বেসিক্যাল প্রশ্ন কিছু আছে, এবং যেগুলো ম্যাথমেটিক্যাল প্রশ্ন সেগুলো তো সবই কমন। তাই তোমরা যদি এই প্রশ্নগুলো একটু ভালোভাবে বুঝে সলভ করো, খালি অ্যান্সার দেখে না, ঠিক আছে? অ্যান্সার দেখে খালি দাগার মতো না, যদি নিজে নিজে বুঝে সলভ করো তাহলে অবশ্যই তোমরা কি করবা? এই একই ধরনের প্রশ্ন কিন্তু অনেক রিপিট হয়, বোর্ড পরীক্ষায় রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হুবহু না আসুক, কনসেপ্ট তো একই থাকবে। সো তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, তুমি বুঝে বুঝে পড়বা। প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্ন যাই আসুক তুমি এমনিতে অ্যান্সার করতে পারবা। তোমার জানা দরকার কনসেপ্ট। সো আশা করি আমাদের এমসি গুলো সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছো, এগুলো প্র্যাকটিস করতে থাকো। তাহলে আমাদের এই প্রশ্নে গিয়ে কিন্তু তোমাকে এই যে টাইম মেনটেন করা, বা আমাদের টাইম অনেকে আছে কম টাইমে করতে পারো না, এর জন্য দরকার হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? তুমি কমন প্রশ্নই পাবা, কিন্তু প্র্যাকটিসের অভাবে অনেকে টাইম মেনটেন করতে কিন্তু ব্যর্থ হয়ে যায়। তাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তীতে অন্য কোনো বোর্ডের প্রশ্ন নিয়ে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।